বস, আমি আর পারছি না। আমাকে ছাড়ুন। আমার খুব ব্যথা লাগছে। আপনার মেশিন অনেক বড়। আমার গালে লাগা সেই আদরের জ্বালা মিলিয়ে যাওয়ার অনেকক্ষণ পরও আমার ঠোঁটে লেগেছিল তার জোর করে চেপে দেওয়া ঠোঁটের স্বাদ। কনফারেন্স রুমের দরজা বন্ধ। বাইরে অফিসের স্বাভাবিক কোলাহল। ভেতরে আমার ছটফট করা হৃদয়। তিনি আমার চুলের গোছা মুঠোয় ধরে আমার মুখটা তার দিকে ঘুরিয়ে নিয়ে বলেছিলেন, এবার বুঝেছ, পালানোর কোনো রাস্তা নেই। তুমি আমার হয়ে যাবে, এটা সময়ের ব্যাপার মাত্র। তারপর তিনি নিজের টাইটা ঠিক করতে করতে চলে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন আমাকে এক নির্জন আতঙ্কের মধ্যে। আমি জানতাম এখান থেকে পালিয়ে গেলে চাকরিটা যাবে, কিন্তু থাকলে কি যে অপেক্ষা করছে। গল্পের মূল অংশ। আমার নাম নুসরাত জাহান, বয়স ২৩। ঢাকার মিরপুরে আমাদের ছোট্ট একটা বাসা। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আর আমি টানা ২ বছর বেকারত্বের পর শেষমেশ প্রিমিয়ার ফিন্যান্স লিমিটেডে সেলস এক্সিকিউটিভ পদে যোগ দিয়েছি। খুশিতে আকাশে উঠেছিলাম আমি। আমার বিভাগের প্রধান জনাব রিয়াদ চৌধুরী। বয়স ৪৯-এর কাছাকাছি হবে। চেহারায় গম্ভীর ভাব, কথায় কর্তৃত্ব। প্রথম সাক্ষাতেই বলেছিলেন, নুসরাত, এই ফিল্ডে সাফল্য শুধু হার্ডওয়ার্কে আসে না, নেয় স্মার্টওয়ার্ক। আর স্মার্টওয়ার্ক আমি নিজে হাতে শিখিয়ে দেব। শুরুটা ভালোই যাচ্ছিল। তিনি সত্যিই অনেক কিছু শেখাতেন, ক্লায়েন্ট হ্যান্ডলিং থেকে নেগোসিয়েশন, সব কিছুতেই তার কোচিং ছিল অসাধারণ। ধীরে ধীরে আমি নিজের পায়ে দাঁড়াতে শুরু করি। তাকে দেখতাম একজন আদর্শ গুরু, পথপ্রদর্শক হিসেবে। কিন্তু ৩ মাস পর ধীরে ধীরে পরিবেশ বদলাতে থাকে। রিয়াদ স্যার প্রায়ই বিকেলবেলা আমাকে একা ডেকে তার কেবিনে নিয়ে যেতেন, বলতেন একান্তে কিছু শেখানোর জন্য। শুরু হল সূক্ষ্ম স্পর্শ, আমার কাঁধে হাত রাখা, আমার হাতটা ধরে কিছু বোঝানো। একদিন বলেই ফেললেন, নুসরাত, তোমাকে দেখলে মনে হয় আমার হারিয়ে যাওয়া যৌবন ফিরে পাচ্ছে। আমি অস্বস্তিতে ভুগলাম, কিন্তু প্রতিবাদ করতে পারলাম না। চাকরিটা আমার পরিবারের জন্য খুব জরুরি। মায়ের ডায়াবেটিস, ছোট ভাইয়ের পড়ালেখা, সবকিছুর দায় আমার কাঁধে। ঘটনাটা ঘটল ওই জিতু সমাপ্তি পার্টির দিন। পুরো অফিসের প্যাটি শেষে সবাই চলে গেছে। আমি রিয়াদ স্যারের কিছু জরুরি রিপোর্ট সই করিয়ে নিতে তার কেবিনে ঢুকলাম। তিনি একা বসেছিলেন, সামনে একটা হুইস্কির গ্লাস। আমাকে দেখেই মুখে এক অদ্ভুত হাসি ফুটল। এসো নুসরাত, বসো। আজকে তুমি পার্টিতে অসাধারণ লাগছিলে, সেই লাল সালোয়ার কামিজটা। তোমার ওই সাজে আমি পুরো সন্ধ্যা শুধু তোমাকেই দেখেছি। আমি সংকোচে বললাম, স্যার, রিপোর্টটা? রিপোর্ট পরে হবে, তিনি বাধা দিলেন। উঠে দাঁড়িয়ে দরজায় তালা লাগিয়ে দিলেন। আমার বুক ধক করে উঠল। স্যার, কি করছেন? একটু একান্তে কথা বলবো। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার চোখে আমি আগে কখনো এমন তীক্ষ্ণ, ক্ষুধার্ত দৃষ্টি দেখিনি। নুসরাত, তুমি জানো আমি তোমাকে কতটা স্পেশাল ট্রিটমেন্ট দেই? অন্য কেউ তোমার অর্ধেক পারফরমেন্স করলে তাকে ৩ মাস আগেই ছাঁটাই করা হতো, কিন্তু তোমাকে আমি রক্ষা করেছি, প্রমোশন দিয়েছি। এখন তোমার পালা কিছু দেওয়ার। আমি পিছু হটতে হটতে টেবিলের ধারে এসে ঠেকলাম। স্যার, দয়া করে, আমি যেতে চাই। যাওয়ার আগে এইটা নাও, বলেই তিনি আচকামকা আমাকে জড়িয়ে ধরে আমার মুখে জোর করে চুমু দিতে লাগলেন। আমি প্রচণ্ড ধাক্কা দিয়ে নিজেকে মুক্ত করলাম। গালে একটা চড় কষলাম তার। সেই ছিল আমার সহজাত প্রতিক্রিয়া। চড় খেয়ে তিনি থমকে দাঁড়ালেন, কয়েক সেকেন্ড নিস্তব্ধ। তারপর তার মুখে ফুটে উঠল এক ভয়ানক শীতল হাসি। তিনি টাইটা ঠিক করলেন। বাহ, জ্বালাময়ী। আমি আসলে এটাই চাই। ভাবি গৃহিণী টাইপ মেয়ে আমার পছন্দ না। আমি কাঁপছিলাম ভয়ে আর রাগে। আমি সবাইকে বলবো। বলো, তিনি নির্বিকার ভঙ্গিতে বললেন। কারো বিশ্বাস করবে? এই ইন্ডাস্ট্রির কিংবদন্তি রিয়াদ চৌধুরী, নাকি এক নবাগত সেলস গার্ল? তুমি প্রমাণ কি দেবে? বলবে আমি তোমাকে জোর করে চুমু দিয়েছি? তুমি তো পার্টিতে আমার সাথে ফ্লার্ট করছিলে, সবাই দেখেছে। তুমি নিজেই আমার কেবিনে এসেছিলে রাত 10টায়। তুমি চাকরি চাও না খ্যাতি চাও? এই একটা নামে তোমার ক্যারিয়ার ধুলোয় মিশবে। আর তাছাড়া, তিনি একটু কাছাকাছি এসে নিচু গলায় বললেন, তোমার বাবার যে লোন আমি রেকমেন্ডেশন দিয়েছিলাম, সেটা কি মনে আছে? সেটা বাতিল করতে
আমার এক ফোনই যথেষ্ট। তোমার পরিবার কি করবে তখন? মায়ের ডায়ালিসিস বন্ধ হয়ে যাবে? তার প্রতিটি শব্দ ছিল হিমশীতল হিসেবে। তিনি জানতেন ঠিক কোথায় আঘাত করতে হবে। আমার সমস্ত সাহস, সমস্ত রাগ যেন এক নিমিষে ঝরে পড়ল। চোখে পানি জমে এলো। আমি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম। পালানোর শক্তি নেই। তিনি দেখলেন তিনি জিতেছেন। আমি ভালোবাসি জিনিসটা জিতে নিতে। আজ যাও, কিন্তু কাল থেকে থিংস উইল বি ডিফারেন্ট। তুমি আমার হবে। সেটা মেনে নিলে তোমাকে স্টার বানিয়ে দেব, না নিলে কনসিকোয়েন্সেস জানো। আমি সেই কেবিন থেকে বেরিয়ে কিভাবে বাসায় ফিরলাম মনে নেই। সারা রাত আমার চোখে ঘুম আসেনি। পরের দিন অফিসে গিয়ে দেখি আমার ডেস্কে একটা দামি পারফিউমের গিফট বক্স, কার্ডে লেখা, ইয়েস্টারডে ওয়াজ ইন্টেন্স, লেটস স্টার্ট ফ্রেশ, আরসি। সেই দিন থেকেই শুরু হলো আমার নরকদাস। প্রতিদিনই কোনো না কোনো বাহানা, লেট নাইট কাজ, একান্ত মিটিং। তার ইঙ্গিত বুঝতে না পারলে হতো সরাসরি শাস্তি। ক্লায়েন্ট দেয়া হবে না, টার্গেট বাড়িয়ে দেয়া হবে। আর মানসিকভাবে ভাঙতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। কখনো লাঞ্ছনা, কখনো মিষ্টি কথা। এই ওঠাপড়ার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল, এই নির্মমতার মধ্যেও একটা অদ্ভুত বিকৃত টান তৈরি হচ্ছিল আমার মনের কোণায়। এই মানুষটার অ্যাটেনশন, তার পাওয়ার, এগুলো এক ধরনের বিষাক্ত নেশার মতো কাজ করছিল। একদিন তিনি যখন আমার একটি প্রেজেন্টেশনের প্রশংসা করলেন, সারা দিন আমার মন ভালো ছিল। এটাই কি স্টকহোম সিন্ড্রোম? আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। 1 বছর কেটে গেল এইভাবে। আমি এখন সিনিয়র এক্সিকিউটিভ, বেতন বেড়েছে, মায়ের ট্রিটমেন্ট চলছে, ভাইয়ের পড়াশোনা ঠিক আছে। কিন্তু প্রতিদিনের দাম দিতে হচ্ছে আমার স্বাধীনতা, আমার স্বাভিমান দিয়ে। রিয়াদ স্যার এখনও অপেক্ষা করছেন। তার পেশেন্স ফুরিয়ে আসছে। তিনি চান চূড়ান্ত সাবমিশন। আজ তিনি আমাকে বলে পাঠিয়েছেন রাত 8টায় তার রেস্টুরেন্টে ডিনার করতে। জানিয়েছেন এটা ফাইনাল ডিসিশনের দিন। বলো হ্যাঁ অথবা না। হ্যাঁ বললে তোমার জীবন সোনালি হবে, না বললে কাল সকালেই তোমার ডেস্ক ক্লিন করে ফেলতে বলবো। আমি এখন জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। ডিনারের টাইম হয়ে আসছে। আমার ফোনে তার পাঠানো মেসেজ জলজল করছে। তোমার সিদ্ধান্ত জানতে অপেক্ষা করছি। শ্রোতা বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করলাম। কিন্তু নুসরাতের সিদ্ধান্ত জানার আগে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মনে করেন নুসরাতের এখন কি করা উচিত? 1. না বলে দিয়ে চাকরি ছেড়ে দেবে, নিজের সম্মান রক্ষা করবে, কিন্তু পরিবারের আর্থিক সংকটে পড়বে। 2. হ্যাঁ বলবে, নিজের শারীরিক ও মানসিক স্বাধীনতা হারাবে, কিন্তু পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করবে। 3. কোনো কৌশল অবলম্বন করবে, প্রমাণ সংগ্রহ করবে, বা অন্য কোনো উপায় বের করবে? কমেন্টে লিখুন নুসরাতের এখন 1 নং, 2 নং নাকি 3 নং সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার মতামত জানান। আর এই ধরনের এক্সক্লুসিভ স্টোরি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি চেপে নোটিফিকেশন অন করুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না করেন। ধন্যবাদ।